গুড মর্নিং, আমি বলাকার তপন। প্রিয় ভ্রমণ সাথীরা, এই কয়েকটি দিন আপনাদের দুবাই শহরে নিয়ে যাব কটা দিনের জন্য। আমাদের এখানে চারিদিকে বন্যার আবহে অনেক দিনের পরিকল্পনা অনুযায়ী কোলাঘাট থেকে ভোর রাত্রে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেই পরিচিত রাস্তা দিয়ে ছুটে চললাম দুবাইকে কাছে পেতে। আমরা পৌঁছে গেলাম কলকাতা দমদম এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকাল 9:45-এ, যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে আমার মনে হয় যে 3 থেকে 3.5 ঘন্টা আগে অবশ্যই আসা দরকার। তার কারণ বোর্ডিং পাস, কার কী অসুবিধে আছে, লাগেজ চেকিং, তারপর ইমিগ্রেশান, সেই সমস্ত সব যাতে ঠিকঠাক হয়। যদি বড় গ্রুপ থাকে সেই ক্ষেত্রে আমার মনে হয় চেষ্টা করবেন যে অবশ্যই 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে চলে আসা, কারণ ইমিগ্রেশনের লাইন অনেক সময় আগে অনেকটাই পড়ে, সেই ক্ষেত্রে আগে আসাটা খুবই দরকার। তো যাই হোক, আমাদের যে সমস্ত ভ্রমণ সাথীরা ছিলেন তারা সব একে একে আমাদের এয়ারপোর্টে সব এলো। বিভিন্ন জায়গার ভ্রমণ সাথীরা ছিল, কেউ পাঁশকুড়া, কেউ তমলুক, কেউ হলদিয়া, কেউ কলকাতা, কেউ কোলাঘাট। সবাই মিলে আমরা এয়ারপোর্টে একত্রিত হলাম এবং আস্তে আস্তে আমরা এয়ারপোর্টে ভেতরে প্রবেশ করলাম। আমাদের ডাক্তার শ্যামলবাবু পরিবারকে নিয়ে এলেন। ওনারা যদিও আলাদাভাবে গাড়িতে করে এসেছিল এয়ারপোর্টে। যাই হোক, আমরা সবাই মিলে বোর্ডিং পাস সম্পূর্ণ করলাম। বোর্ডিং পাসের ক্ষেত্রে একটু বলে রাখবো যে এখানে যখন আপনারা করবেন হোটেল বুকিংয়ের কাগজ, ভিসা, আপ ডাউন টিকিট, এগুলো প্রয়োজন হয়। আমাদের ফ্লাইট ছিল ইমিরেটস। আমাদের বলেছিল যে বোর্ডিং যে হওয়ার পর যে 9টার সময় আমাদের স্টার্ট হবে এখান থেকে ফ্লাইটে ওঠার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা সবাই অপেক্ষা করছিলাম ফ্লাইটের জন্য। আমাদের চঞ্চলবাবু, ওনার মিসেস মিতালি মাসিমা, এদিকে আমাদের মেদিনীপুর থেকে এসেছে মিহিরবাবু, পাশে বসে আছেন আমাদের কার্তিক গিরিবাবু, উনিও ওই হলদিয়া থেকে এসেছেন, এবং পেছনে এই যে আমাদের আদিত্যবাবু, ওনার মিসেস, ওনারা ঝাড়গ্রাম থেকে এসেছেন। আমাদের হরিপদবাবু, নারায়ণবাবু তমলুক থেকে এসেছেন, ওনার মিসেস পাশে। তো যাই হোক, আমরা বিমানের অপেক্ষায় বসেছিলাম এবং বসেই আমাদের এখানে এয়ারপোর্টে বিমান ওঠানামা দেখছিলাম। তো যাদের কাছে আমাদের কলকাতা এয়ারপোর্ট নতুন, কিংবা প্রথম এসেছেন কিংবা বারে এসেছেন, তাদের কাছেও এয়ারপোর্টে বসে এই প্লেন ওঠানামা দেখাটাও একটা ভালো লাগার ব্যাপার। তো যাই হোক, টাইম কাটানোর জন্য আমরা ওখানে অপেক্ষা করলাম এবং আস্তে আস্তে আমাদের বোর্ডিং স্টার্ট হলো। আমরা বিমানের ভেতর দিকে এগিয়ে গেলাম। অবশেষে আমরা চেপে বসলাম বিশ্বের সবথেকে ঐতিহ্যবাহী খানদানি বিমান পরিষেবা ইমিরেটস বিমানের গহরে। 1885 সালে মাত্র 2টি বিমান নিয়ে যাত্রা শুরু করেন। বর্তমানে প্রায় 360টি বিমান নিয়ে গোটা বিশ্বে মাকড়সার জালের মতো এর বিচরণ। তো যাই হোক, ইমিরেটস ভেতরে ফ্লাইটের যেমন সিটের ক্যাপাসিটি, সেরকম খাওয়া দাওয়া, সমস্ত কিছু খুব লোভনীয় ছিল। এবং আমাদের যেহেতু খুব গভীর রাত থেকে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, তো সবাইকে বলাই ছিল যে প্লেনে উঠে খাওয়া দাওয়া করে একদম এক ঘুম দিলেই দেখবেন পৌঁছে গেছেন দুবাই এয়ারপোর্টে। রাত জাগা হলেও ঘুম কি আর ধরে, কারণ সিটের সামনেই হেডফোন, এলইডি স্ক্রিন, যে যার মতো কেউ মুভি দেখছে, কেউ গান শুনছে, আর ইত্যাদি সমস্ত এখানে প্রোগ্রাম অলরেডি দেওয়াই আছে। যে যার মন মতো সেগুলো উপভোগ করতে করতে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে চলা।
ইমিরেটস ফ্লাইটে সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার জবাব নেই। জিরা রাইস থেকে শুরু করে প্লেন রাইস, চিকেন কষা, আইসক্রিম, ব্রেড, বাটার, সাথে জেলি, তার সাথে হট ড্রিঙ্কস। বলে রাখি, হট ড্রিঙ্কস 60 ml করে দুটো নিতে পারেন, সাথে বিয়ার থাকে কিংবা নর্মাল ড্রিঙ্কসও থাকে, পেপসি থাকে, জুস থাকে। তো যাই হোক, আপনারা এগুলো উপভোগ করতে পারেন, খুব ভালো লাগবে। এক কথা, ইমিরেটস প্লেনে জার্নি করাটা সত্যি খুব লোভনীয়। যা হোক, কম বেশি প্রায় 5 ঘন্টা কলকাতা থেকে দুবাই বাই ফ্লাইটে জার্নি করার পর ঘুম তো সত্যি কথা বলতে হলো না, কারণ এলইডি স্ক্রিন, গান শুনতে শুনতেই টাইম কেটে গেল। এবং ভেতরের যে রাজমহল বলতে পারি, রাজার মতো যেন এলাম ফ্লাইটে। তো আমরা এসে পৌঁছালাম দুবাই বিমানবন্দরে। এরপর একটা নতুন দেশে প্রবেশের যে ইমিগ্রেশন প্রক্রিয়া তা সম্পূর্ণ করতে হবে। আমাদের কাছে খুব ইজি হলো, যে সমস্ত ভ্রমণসাথী প্রথম দুবাই এলেন তাদের ক্ষেত্রে একটুখানি সত্যি কথা বলতে একটু ভয় ভয় ভাব থাকে। আর একটা কথা বলে রাখি, যদি ইমিরেটস ফ্লাইটে আসেন তাহলে ডিরেক্টলি আপনারা ইমিগ্রেশনে পৌঁছে যাবেন। আর যদি ভায়া ফ্লাইট হয়, ধরুন কলকাতা থেকে যারা আসছেন, দিল্লি কিংবা মুম্বাই যে কোনো জায়গা থেকে যদি ভায়া ফ্লাইট হয়, সেই ক্ষেত্রে আপনারা এয়ারপোর্টে নামার পর আপনাদের একটা বাই ট্রেন, মেট্রোয় করে কিন্তু ইমিগ্রেশন এরিয়ায় আসতে হয়। আর যেটার সুবিধা আছে ইমিগ্রেশনে, সেটা যদি আপনি ইমিরেটস ফ্লাইটে আসেন তাহলে এই জার্নিটা আপনাদের করতে হয় না। তো যাই হোক, ভোর রাত্রি বেরিয়ে সকাল থেকে জার্নি করে দুপুর আমরা দুবাই এয়ারপোর্টে পৌঁছালাম। সত্যি কথা বলতে এয়ারপোর্টের কথা না বললেই নয়, আধুনিকতার চাকচিক্য, জমজমার ডেকোরেশনে চোখ ধাঁধিয়ে দেয়। এয়ারপোর্টটাকেও মনে হয় দু চোখ ভরে কিছুক্ষণ দেখি, তারপর বাইরে বেরোবো। সত্যি খুবই সুন্দর এবং মন কেড়ে নেয়, এত সুন্দর এদের ব্যবস্থা এখানে এয়ারপোর্টে। সবচেয়ে বড় কথা, খুব হেল্পফুল, মানে ইমিগ্রেশন যে অফিসাররা আছে তাদেরও কথাবার্তা। একটা কথা ভুলে গিয়েছিলাম, যারা গ্রুপ আসবেন, তারা কিন্তু গ্রুপের ইমিগ্রেশনের লাইন আলাদা হয়, এটা খুব ইজি। পাসপোর্টটাকে স্ক্যান করে খুব তাড়াতাড়ি আসা যায়। আর যারা দুজন একজন করে আসে তাদেরকে অনেকটাই লাইন দিতে হয়। তো যাই হোক, আমাদের বেল্ট নাম্বার ছিল 10, আমাদের ওখান থেকে লাগেজটা সংগ্রহ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের বাস বাইরে দাঁড়িয়েছিল, বেল্ট থেকে লাগেজটা নিয়ে তাড়াতাড়ি বাসের দিকে যাওয়া। যাই হোক, আমরা বেল্ট থেকে আমাদের যে সমস্ত লাগেজ ভ্রমণসাথীদের ছিল সব কিছু কালেক্ট করে আমরা যেখানে বাস আমাদের জন্য অপেক্ষা করছে সেই দিকে আমরা এগিয়ে গেলাম। আমাদের দুবাইয়ের যে গাইড ছিল সেই গাইড অপেক্ষা করছিল আমাদের জন্য। তো যাই হোক, আমরা এগিয়ে এলাম বাসের দিকে। আমাদের জন্য অপেক্ষা করছিল বিলাসবহুল বাস। আমরা প্রায় 31 জন ছিলাম, প্রায় নয়, আমরা 31 জনই ছিলাম। তো আমাদের যেহেতু এয়ারপোর্ট থেকে লাগেজ থাকে, সেই ক্ষেত্রে আমাদের বড় বাসই দিয়েছিল, 49 সিটের বাস। এখানের একটা উল্লেখ্য বিষয় যেটা, আমাদের ইন্ডিয়া ড্রাইভার যে ডান দিকে বসে, এই ক্ষেত্রে এখানে সব বাঁ দিকে বসে। আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম দুবাইয়ের।
ডায়ে বাঁয়ে রেখে আমাদের কদিনের অস্থায়ী ঠিকানার উদ্দেশ্যে। দুবাই শহর বিশ্ব পর্যটক মানচিত্রে এখন বর্তমানে পর্যটকদের অন্যতম গন্তব্যস্থল বলা যায়। এয়ারপোর্ট থেকে আমাদের যেখানে হোটেল আমরা নিয়েছিলাম কম বেশি প্রায় 30 মিনিট থেকে 35 মিনিটের রাস্তা ছিল, খুব বেশি জার্নি নয়। আমরা স্টে করেছিলাম বারদুবাইয়ে। যে জায়গায় ছিলাম আমরা নেয়ার আমাদের মেট্রো স্টেশন ছিল, নেয়ার মিনা বাজার, যেখানে খুবই সুন্দর পায়ে ওয়াকিং একদম সামনে 800 থেকে 900 মিটারের মধ্যে আমরা সমস্ত কিছুই, মেট্রো বলুন, মার্কেট বলুন, এখানকার সবচেয়ে বড় যেটা মল ডে টু ডে খুব কাছাকাছি ছিল। সেই জন্য আমরা ম্যাক্সিমাম সময় আমরা হোটেলগুলো সেইভাবেই করি যাতে ভ্রমণসাথীরা নিজেদের উদ্যোগেও মাঝে মাঝে বেরিয়ে পড়তে পারে মার্কেটিং করার জন্য। তো যাই হোক, আমরা এসে পৌঁছালাম আমাদের অস্থায়ী ঠিকানায়। এসে সমস্ত পাসপোর্ট আমরা রিসেপশনে জমা দিয়ে আমাদের রুমে, যে আমাদের প্রায় কম বেশি 16টা রুম ছিল, আমাদের চাবি সংগ্রহ করে যে যার একটুখানি ফ্রেশ হয়েই আমরা বিকেলে একটু বেরিয়ে পড়লাম। দুবাই থেকে বলছি, আজকে ঘন্টা দুয়েক আগে প্রায় 32 জন ভ্রমণ সাথী নিয়ে দুবাইতে ল্যান্ড করেছি। সবাইকে শুভেচ্ছা, আপনাদের শুভেচ্ছা এবং আশিস নিয়ে একটা সফল ট্যুর হবে এই কামনা করছি। সবাই ভালো থাকবেন। এই মলটিতে মানে একটা মানুষের সকাল থেকে রাত্রি পর্যন্ত যা প্রয়োজন, শুধু এই মলটি নয়, এখানে যত পাশাপাশি মল আছে সব মলেতেই সমস্ত কিছু, মানে জল থেকে শুরু করে আপনার খাওয়া দাওয়া সমস্ত আইটেম, মানে ফলের ক্ষেত্রে আপেল, লেবু, আঙুর, আর এইদিকে চাল থেকে ডাল থেকে তেল, জিরে, মশলা সমস্ত কিছু। সবজির ক্ষেত্রে বলবো যে আমাদের এখানে যেটা পাওয়া যায় না এখানেও সেগুলোই পাওয়া যায়, মানে ঝিঙে, চিচিঙে, বরবটি, শসা, লঙ্কা, পেঁয়াজ, আলু, টমেটোর না মানে আর মানে ভেন্ডি, সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। এবং মাছ, মাংস, ডিম তো আছেই, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, এক কথায় আপনাকে আর বাইরে যাওয়ার দরকার পড়বে না যদি কোনো আপনি মলে ঢুকে যান। ওখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা পথেই সবচেয়ে বড় এবং সবচেয়ে সস্তা বলা যায়, যদি আপনারা আসেন এই অবশ্যই ডে টু ডে অবশ্যই আসবেন। তার কারণ এখানেও এই একই সিস্টেমেই কিন্তু একটু আলাদা এবং অনেকটাই বড় মল। এটা প্রায় কম বেশি 7 থেকে 8 তলা। প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা করে সাজানো আছে। কোনো ক্ষেত্রে একটা ফ্লোরে গার্মেন্টস আছে, কোনোটা ক্ষেত্রে সবজি, কোনো ফ্লোরে প্লাস্টিকের রান্নার যাবতীয় জিনিসপত্র, আবার কোনো ফ্লোরে আপনার যে সমস্ত বিছানা সাজপত্র, ট্রলি ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু, মানে প্রতিটা ফ্লোরই কেনার চেয়েও দেখাটাও খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা, মানে দামটা অত্যাধিক কম। এবং এখান থেকে আমি বারে বারে প্রায় গেলেই টুকটাক মার্কেটিং করে আসি, আর কোয়ালিটি হিসেবেও যথেষ্টই ভালো। যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ এই মলেতে টাইম কাটালাম এবং আমি বলেছিলাম যে প্রথম দিন আপনারা শুধু দেখুন, দেখে বুঝুন,
বিভিন্ন মলে গিয়ে বুঝতে পারবেন কোন জায়গাটায় দাম ঠিকঠাক আছে, তারপর কেনাকাটা করবেন। কিন্তু কে কার কথা শোনে। যাই হোক, প্রথম দিনেই টুকটাক অনেকেই মার্কেটিং করলো। ট্রলি ব্যাগের ক্ষেত্রে বলে রাখি, ট্রলি ব্যাগ কিন্তু এখানে অনেকটাই কম এবং কোয়ালিটিও ঠিকঠাক। এখান থেকে আমি প্রায় নিয়ে গেছি 2-1 বার, ভালো কোয়ালিটি, খুব ভালো। আপনি 1500 থেকে 2200 টাকার মধ্যে খুব ভালো ভালো ট্রলি ব্যাগ পাবেন। যাই হোক, অনেকক্ষণ আমরা বাইরে ঘোরার পর এবার হোটেলের উদ্দেশ্যে যাওয়া। তার কারণ সেই ভোর রাত থেকে বেরিয়ে সবাই একটু ক্লান্ত, সেই হিসেবে ওয়াকিং ছিল আমাদের হোটেল থেকে দূরত্বে এইসব মলগুলো। আমরা আস্তে আস্তে বললাম না, এবার বাড়ি যাই, হোটেল যাওয়া যাক, বাড়ি নয়, এবার হোটেলের রুমে যাওয়া যাক। তো আমরা যেই হোটেলে ছিলাম, সত্যি ওখান থেকে ভুজ কালিপা বলুন, সমস্ত কিছু ছাদে উঠলে খুব সুন্দরভাবে দেখা যায়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে সবাই হোটেলের দিকে এলাম, যেহেতু আমাদের রাতের ডিনার ওই হোটেলেই বুক ছিল। আমরা হোটেলে যে যার মতো করে ভেজ কি নন ভেজ যে যার মতো করে আমরা ডিনার সম্পন্ন করলাম এবং সবাইকে বললাম যে খাওয়া দাওয়া করে আর একটু কোথাও নয়, চুপচাপ বেডে শুয়ে পড়ুন। তার কারণ পরদিন সকালে আমাদের ভ্রমণ সূচি আছে, আমাদের আবুধাবি ট্যুর। তো যাই হোক, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সবাইকে শুভরাত্রি। আবার দেখা হবে আপনাদের সাথে পরের দিন আবুধাবি ট্যুরে। তো সবাই ভালো থাকবেন, বলাকাকে সবাই মনে রাখবেন আর সাথে থাকবেন। আমি তপন, আমার সাথে নকুল কাকু এসেছিলো এবং আমাদের যে বাবুরামদা এবং শান্তনু মানে নানু মামা, ওনারাও সাথে থাকেন। কোনো কাজের আজকে মানে আমাদের ওখানে ক্লাবের কিছু কাজের জন্য ওনারা আসতে পারেননি। আগামী দিনে অবশ্যই দেখা হবে। আর যা হোক, সবাইকে আবারও শুভরাত্রি, ভালো থাকবেন, মনে রাখবেন, বলাকা কোলাঘাট।